আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তারা কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু জানিয়ে দাও, এবং যারা এখনও ক্লাসটি শেয়ার করেনি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করেনি অবশ্যই শেয়ার এবং মেনশন করে দাও। অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আজকে আমরা অন্তরীকরণের অন্যতম পূর্ণ একটা অধ্যায় 9E অব্যক্ত ফাংশন এবং পরামিতিক সমীকরণ। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ কীভাবে করতে হয় সেটা শেখাবো, আর পরামিতিক সমীকরণের অন্তরীকরণ কীভাবে করতে হয় সেটা শেখাবো। এই দুটো জিনিস শেখাবো এবং এই অধ্যায়টা আমরা আজকেই শেষ করে ফেলবো। নেক্সট দিন আমরা নতুন অধ্যায় ধরতে পারবো অন্তরীকরণের। তো যারা এখনও শেয়ার করেনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব।
ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই, আমরা ক্লাস শুরু করি। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমরা আর বেশিক্ষণ কথা বলবো না, আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তোমরা যারা জয়েন করছো আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না ক্লাস করতে। যে কোনো প্রবলেমের জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারবা। আমার এখানে আমি কন্টিনিউয়াসলি আমি কমেন্ট দেখতেছি, সো কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। শুরুতে হালকা একটু প্রবলেমের কারণে ঝামেলা হয়ে গেছিলো। ওকে, তাহলে আজকে আমরা মেইনলি যা পড়াবো তার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, অর্থাৎ আমাদের 9E এর মধ্যে দুই ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে অব্যক্ত ফাংশন আর একটা হচ্ছে পরামিতিকী সমীকরণ। তো শুরুতেই আমরা অব্যক্ত ফাংশন কি সেটা জেনে নিব এবং এই অব্যক্ত ফাংশনকে কীভাবে অন্তরীকরণ করতে হয় সেটাও আমরা জেনে নিব। সেকেন্ড কেস হচ্ছে পরামিতিক সমীকরণ কি সেটা আমরা জেনে নিব। এই পরামিতিক সমীকরণকে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেটাও আমরা জেনে নিব। এবং এই দুইটা অত্যন্ত ইজি ওয়ে, যদি আমরা ওয়েটা প্রপারলি মেনটেন করতে পারি এবং প্রপারলি বুঝতে পারি। সো আমরা মাথায় রাখবো এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই আগে যে অন্তরীকরণের কনসেপ্টগুলো আমরা করছিলাম সেই কনসেপ্টগুলো তো আমাদের মাথায় আছে, সেগুলো মাথায় রেখে এর জন্য নতুন করে কি করতে হবে সেটা আমরা দেখব, নতুন নিয়ম শিখব। তবে সেটা আমার নতুন নিয়ম নয়, প্রথম থেকে যে কবিতা বলতেছিলাম সেই কবিতা পড়লেই আসলে হয়। তাহলে আমরা এখন সামনের দিকে আগায় চলি। তো শুরু করে দিচ্ছি আমরা এখন আমাদের অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। তাহলে আমরা একটু খুব ভালো করে খেয়াল করি অব্যক্ত ফাংশন কি জিনিস, অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ কিভাবে করিতে হয়। তাহলে আমরা একটু খেয়াল করি। তো সবাই একটু এদিকে খেয়াল করি যে আমাদের প্রথমে আমরা দেখব হচ্ছে অব্যক্ত ফাংশন কাকে বলে। হ্যাঁ, আমাদের অব্যক্ত ফাংশন কাকে বলে আমরা সেটা একটু দেখি। অব্যক্ত ফাংশন কাকে বলে, এই অব্যক্ত ফাংশন কাকে বলে সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, মনে করো তোমাকে আমি একটা ম্যাথ দিলাম এরকম যে y ইকুয়ালস টু, খুব ভালো করে খেয়াল করো, y ইকুয়ালস টু সাইন x প্লাস 3 হোল স্কোয়ার। এটা আমার একটা ম্যাথ। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে তুমি y এর মানটা দিলা, এই y এর মানটা, yটা কার ফাংশন? ভাই আমাদের yটা হচ্ছে জাস্ট একটা x এর ফাংশন। কেন? x এর পরিবর্তনশীল মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। এর মানে এটাকে আমরা বলতে পারি y ইজ এ ফাংশন অফ x। ওকে, ভালো কথা। এখন আমি যদি তোমাকে এরকম দিই x ইকুয়ালস টু সাইন y প্লাস 3 হোল স্কোয়ার, তখন তুমি সিম্পলি বলতে পারবা ভাইয়া y এর মানটা পরিবর্তন করলে x এর মান পরিবর্তন হয়। এর মানে x হচ্ছে একটা y এর ফাংশন, x ইজ এ ফাংশন অফ y, x ইজ এ ফাংশন অফ y। নিচে আমরা এভাবে বলতে পারি এই যে এই জিনিসটা হচ্ছে y এর ফাংশন। কিন্তু আমি যদি তোমাকে এই জিনিসটা দিই y ইকুয়ালস টু সাইন x প্লাস y হোল স্কোয়ার, এখন কি তুমি বলতে পারবা আমার এখানকার yটা x এর ফাংশন কি বলা যায়? না। y এর ফাংশন কি বলা যায়? না। এটা মিক্স আকারে আসে। অর্থাৎ যখন আমাদের y কে x আকারে প্রকাশ করা যায় বা x কে y আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে ব্যক্ত ফাংশন। তাদেরকে আমরা বলি হচ্ছে কি? ব্যক্ত ফাংশন। এই ধরনের ফাংশনগুলোকে অন্তরীকরণ আমরা বারবার করে আসছি। যতগুলো অন্তরীকরণ ছিল এই যাবৎকালে সবগুলো ম্যাথ এরকম ছিল, এটাকে অন্তরীকরণ করো। যাকে অন্তরীকরণ করবো সে ছিল একটা এক্স এর ফাংশন, তাকে আমরা y ধরতাম। মানে এর মানে হচ্ছে এক কথায় আমাদের এতদিন যাবত আমরা যত অন্তরীকরণ করেছিলাম সবগুলো কি ছিল? ব্যক্ত ফাংশন। ব্যক্ত মানে এক্স এর মানটা y আকারে প্রকাশ করা যায়, y আকারে ব্যক্ত করা যায়, আর y এর মানটা x আকারে ব্যক্ত করা যায়। হ্যাঁ, এদেরকে আমরা বলছিলাম হচ্ছে ব্যক্ত ফাংশন। এটা হচ্ছে এতদিন আমরা করছি। কিন্তু এখানে দেখো, তুমি এই লাইনটা থেকে x কে কখনো শুধুমাত্র y এর ফাংশন আকারে অথবা y কে কখনো
শুধুমাত্র এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে পারতেছ না, না এরকম পারবা না। এরকম কিছু কিছু ফাংশন আছে, এদেরকে আমরা বলি হচ্ছে অব্যক্ত ফাংশন। এদেরকে আমরা বলি কি? অব্যক্ত ফাংশন। তাহলে আমরা শুরুতেই জেনে গেলাম ভাইয়া ব্যক্ত ফাংশন কি, অব্যক্ত ফাংশন কি সেটা আমরা জেনেছি। তাহলে আমি আবার বলতেছি, যদি কোনো একটা ফাংশন এরকম হয় ওয়াই এর মানটাকে এক্স আকারে লেখা যায়, এই যে ওয়াইটা কিন্তু অনলি এক্স এর উপর ডিপেন্ডেন্ট, অথবা এক্স এর মানটাকে ওয়াই আকারে লেখা যায়, ওয়াই এক্সটা শুধুমাত্র ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তখন আমি তাকে বলতেছি ব্যক্ত ফাংশন। বাট যদি কোনো একটা এই ফাংশন এমন হয় যে ওয়াই এর মান এক্স আকারে বা এক্স এর মান ওয়াই আকারে ডিরেক্টলি প্রকাশ করা যায় না, তাকে আমরা বলি হচ্ছে অব্যক্ত ফাংশন। আরো একটা এক্সাম্পল দিতে পারি, মনে করো x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এই যে ফাংশনটা আছে এই ফাংশনও সেম, তুমি শুধুমাত্র x কে শুধুমাত্র ওয়াই আকারে অথবা ওয়াই কে শুধুমাত্র এক্স আকারে প্রকাশ করতে পারবা না। যেহেতু পারবা না ভাই, এটা হচ্ছে আমার একটা অব্যক্ত ফাংশন। এটা হচ্ছে আমাদের কি? অব্যক্ত ফাংশন। এই যে এতদিন যাবত আমাদের যা ছিল তাকে আমরা আমরা তাকে বলতাম, এই যে এতদিন আমরা যা ছিল তাকে ওয়াই ধরে ডিরেক্টলি অন্তরীকরণ করে ফেলতে পারতাম, বাট এখন আমরা সেটা করতে পারবো না। এক্স ওয়াই মিক্সার থাকলে তাকে অব্যক্ত ছাড়া অন্য কোনো কিছু বলবো না, আর অব্যক্ত থাকলে নতুন করে কি সিস্টেম অ্যাপ্লাই করতে হয় সেটা কি আমরা শুনবো না? অবশ্যই শুনবো। তার আগে বলো আমরা ব্যক্ত এবং অব্যক্ত ডেফিনিশনটা বুঝছি কিনা, কাদেরকে আমরা ব্যক্ত বলি কাদেরকে অব্যক্ত বলি। ব্যক্ত এই যাবৎকালে যা করছি সব, আর অব্যক্ত হচ্ছে আজকে যা করবো তা। বলো আমরা আগে এই ডেফিনিশনগুলো বুঝছি কিনা। ভাই আমরা বুঝেছি, না বুঝলে আমি এখন কান্না করব। না না না, তোমরা না বুঝে থাকতে পারো না। যাক, যেভাবে বুঝছি, ওই বুঝছো কিনা বলো। নেক্সট দিন একটা বন্দুক নিয়ে আসবো, বুঝছো কিনা বলো। বন্ধু যে বুঝে নেয় বলে তারা বন্দুক মেরে দিব, তখন দেখো সবাই বলছে বুঝছি বুঝছি বুঝছি। এবার ভাই একেবারে সোজা জিনিস, অব্যক্ত ফাংশনকে কীভাবে অন্তরীকরণ করব। আসলে সোজা। কেমন সোজা? কেমন সোজা? অনেক সোজা। কীভাবে করব বলতে দাও না। তাহলে আমরা এই অব্যক্ত ফাংশনের এখন আমরা অন্তরীকরণ করব কিভাবে, তুমি একটু খুব খেয়াল করে দেখো। তোমাকে অব্যক্ত ফাংশনে অন্তরীকরণ করতে বলা হবে। তো তোমাকে বলা হলো, তোমার একটা বইয়ের একটা উদাহরণের ম্যাথ করি। বলা হলো 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2y কিউব ইকুয়ালস টু 0 হলে তোমাকে বলছে dy dx নির্ণয় করো। এর মানে তোমাকে ফাইনালি এটা বের করতে হবে, dy dx। এতদিন পর্যন্ত y এর মানটা তোমার জানা ছিল, সেই y এর মানটা তুমি ওয়াইটাকে অন্তরীকরণ করে তুমি খুব সুন্দর করে কাজ করে ফেলছো। আর যেখানে দেখছিলে চলকের উপর চলক আছে, তখন তুমি সেখানে করে ফেলছিলা। যেখানে চলকের উপর চলক, সেখানে আমাদের লন আনাটা পরস, তখন আমরা লন নিয়ে আসছিলাম, লন এনে করছিলাম। বাট লিটারালি আমরা dy dx নির্ণয় করছি। এখানেও তোমাকে বলছে dy dx নির্ণয় করার জন্য। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, সোজা নিয়ম ভাই, টেনশনের কোনো দরকার নেই। সাথে আছে এই মোবাইল, যেভাবে আছে সেভাবে অন্তরীকরণ করে পাই শেষ। মানে যেভাবে আছে হুবহু এভাবে অন্তরীকরণ করে দিবা। মানে কি তোমরাই বলো এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। dy dx এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ। তাহলে আমাকে বলা হলো এই লাইনটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে তোমরাই বলো অন্তরীকরণ করে কার মান বের করব? dy dx এর মান বের করব। এখন আমার প্রশ্ন হলো
এই লাইনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি বাই ডিএক্স নির্ণয় করার একটা ভালো চান্স আছে? বলো কার সাপেক্ষে অন্তরীকরণ করবো সেটা আমায় বুঝতে হবে, না বুঝলে এই জিনিসটার ভুলের মাসুল আমাকে দিতে হবে। বলো কাহার সাপেক্ষে অন্তরীকরণ করিব, তোমরাই বলো এই লাইনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ডি বাই ডিএক্স নির্ণয় করতে পারবো বলে আমার মন কয়, সেটা আমাকে একটু কমেন্টে বলে দাও। কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? ডি ওয়াই ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ। এখন আমি তো এখানে তো কোনো ওয়াই নেই, তাহলে যেটা আছে তাকে অন্তরীকরণ করে দিব, কিন্তু অলওয়েজ কার সাপেক্ষে করতে হবে? যেহেতু তুমি ডি ওয়াই ডিএক্স নির্ণয় করবা, এক্স্যাক্টলি অবশ্যই এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। কারণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ না করিলে তুমি তো এখান থেকে ডি ওয়াই ডিএক্স পাবা না, পাবা না, পাবা না। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেখছো সবাই খালি এক্স এক্স করতেছে, হ্যাঁ মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলতেছে, আমিও করে দিব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আসো একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, সিম্পল জিনিস, সিম্পল। এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডিডি এক্স অফ পুরাটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 3x⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2y কিউব ইকুয়ালস টু 0কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তো 0ই হয় স্বাভাবিক, অথবা তুমি এখানে লিখতে পারো ডিডি এক্স অফ 0 ইকুয়ালস টু 0, লিটারালি আমার 0ই আসবে, কিছু লেখার দরকার নেই। তাহলে খেয়াল করো, এটাকে এই পুরা জিনিসটাকে অন্তরীকরণ করা, এই জিনিসটার মানে মাইনাস প্লাস, এটা বলা যায় কিনা যে এই পুরো জিনিসটাকে অন্তরীকরণ করা মানে হচ্ছে এটাকে অন্তরীকরণ করা মাইনাস এটাকে অন্তরীকরণ করা প্লাস এটাকে অন্তরীকরণ করা। বলো এতটুকু লেখা যায় কিনা? যদিও পরীক্ষার হলে আমরা এই দুইটা লাইন লিখবো না, ডাইরেক্ট এই লাইনটা লিখবো, বাট কথা হলো ওই লাইনটা কীভাবে আসছে সেটা বোঝার জন্য আগে এই দুইটা লাইন আমাকে একটু বুঝতে হয়, মানে পারবো কি না। তাহলে আমি এই পুরো জিনিসটাকে অন্তরীকরণ করলাম, এই পুরো জিনিসটাকে অন্তরীকরণ করা মানে হচ্ছে এটাকে অন্তরীকরণ করা মাইনাস এটাকে অন্তরীকরণ করা প্লাস এটাকে অন্তরীকরণ করা ইকুয়ালস টু আমাদের 0। বলো আমরা এটা বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, একটু কনফার্ম করো, বলো আমরা একটু বুঝছি কিনা। সৌরভ মিত্র ক্লাসটা রাখিয়েন, আজকের ক্লাস রাখা হবে না, এটা 100% কনফার্ম। দেখবে যে আগামী ক্লাসে ঠিকই সবাই লাইভে করবে। ওকে ওকে, এবার দেখো আমি তোমাকে বলে দিই ভাই, যে কাজটা করবা তুমি অন্তরীকরণ করবা, শেষ, কাজ শেষ। মারাত্মক ইম্পর্টেন্ট কথা। এখন আমরা কি করব? অন্তরীকরণ করব, তাহলে কাজ শেষ। এবার আসো এখানে দেখো সিম্পল, 3টা কনস্ট্যান্ট, 3টাকে বের করে নিয়ে চলে আসলাম। x⁴কে কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। তাহলে x⁴কে অন্তরীকরণ করলে কি পাবো? 4x³ শেষ, মাইনাস এটাকে যখন অন্তরীকরণ করতে যাব ভাই দুইটা জিনিস পাই, একটা x আর একটা y। তাহলে এখানে x² একটা জিনিস, y আর একটা জিনিস, তাহলে এটাকে ধরবো মনে মনে u, এটাকে ধরবো মনে মনে v, u v এর ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, ব্র্যাকেট দিয়ে দিই, x² কে রেখে দিব, y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সিম্পল y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে হচ্ছে d/dx প্লাস y কে রেখে দিব, x² কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো 2x প্লাস 2 কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, y³ কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? x এর সাপেক্ষে। ভাই রে ভাই, x এর সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করতে যাই কিন্তু আমি দেখি x নাই, সেখানে আমি x ধরে যাই, যাকে আমি x ধরি তাকে আবার নতুন করে অন্তরীকরণ করি, এভাবে আর চারদিকে চলবে অন্তরীকরণের ছড়াছড়ি। কবিতা পড়াইছিলাম রে ভাই, ওই কবিতার মতো করে আমরা এখন সিম্পল জিনিস x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কোনো x নাই, কিন্তু তোমার কোনো টেনশন নাই, তুমি এটা মনে করিও না ভাই এখানে কোনো x নাই মানে হচ্ছে আমার আসলে আমাদের এখানে 0 কনস্ট্যান্ট হয়ে যাবে না, ওয়াইটা তো x এর উপর ডিপেন্ড করে রে ভাই।
এক্স্যাক্টলি তুমি y ইকুয়ালস টু f অফ x বা x ইকুয়ালস টু f অফ y বলতে পারতেছো না, কিন্তু এখানে তো তুমি y এর মানটা x এর মানটা পরিবর্তন করলে y এর মানটা পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। তাহলে আমার কথা হচ্ছে এখানে x ও চলক y ও চলক, তাহলে আমার এখানে y কিন্তু x এর উপর ডিপেন্ড করে, আর যদি y এর উপর x এর উপর ডিপেন্ড না করতো তুমি তো dy dx এর মান এমনি শূন্য পাইতা। এই ঠিক না? ঠিক। তাহলে এটাকে মনে মনে x ধরবো, তাহলে ddx অফ x কিউবের ফর্মুলা কি 3x স্কোয়ার, তাহলে এটা হবে 3y স্কোয়ার। কিন্তু তুমি যাকে x ধরছো সে আসলে কি x না, তাকে নতুন করে অন্তরীকরণ করতে হয়। এই yটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy dx পাই ইকুয়ালস টু হচ্ছে 0। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, আগে আমাকে বলো এতটুকু বুঝছি কিনা, আমাকে বলো। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলো। কেউ না বুঝে থাকলে বলো, আমি প্রয়োজনে আবার বুঝাবো। আচ্ছা, একজন বললো লাস্টের লাইনটা আবার, আমাদের সাইমন মাহমুদ, আমি আবার বলতেছি। ওকে, নো প্রবলেম নো প্রবলেম, কারণ এই ম্যাথের উপর সব কিছু ডিপেন্ড করতেছে। খুব সুন্দর জিনিস দেয়া, খেয়াল করে দেখো। দেখো ভাইয়া, আমাদের অব্যক্ত ফাংশনকে অন্তরীকরণ করা মানে হচ্ছে পুরো ফাংশনটাকে অন্তরীকরণ করে দিব। যেহেতু dy dx বের করতে বলছে, এর মানে তোমাকে আনসার বের করতে বলছে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ বের করতে বলছে। তাহলে এর মানে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তুমি x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ বের করবা, কিন্তু এখানে তো সরাসরি কোনো y নাই, ওই কারণে তুমি সবাইকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলা, অটোমেটিক dy dx চলে আসবে। তাহলে আমাদের এটাকে পুরোটাকে অন্তরীকরণ করা মানে এটাকে 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 অন্তরীকরণ করা করলাম। তাহলে আমাদের এটাকে সবগুলোকে করলাম, এটাকে অন্তরীকরণ করতেছি। এটা কি 3x টু দি পাওয়ার 4, কার সাপেক্ষে করতেছি? x এর সাপেক্ষে। 3টা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে। x টু দি পাওয়ার 4কে যদি আমি অন্তরীকরণ করি, 4টা সামনে আসবে, x কিউব পাবো শেষ। এরপর এখানে x স্কয়ার আছে, y আছে, বারবার বলছিলাম আমাদের এক্সটাও চলক ওয়াইটাও চলক। তাহলে যেখানে আমাদের দুইটা চলক আলাদা করে একসাথে আছে, দুইটা চলক পাশাপাশি ইউবি ধরিয়াছি, এই ধরনের ম্যাথগুলা আমরা অনেক আগেই করিয়াছি। আজকে আবার জাস্ট সেই জিনিসটা তোমাদের একটু করে স্মরণ করাইয়াছি। একটু খেয়াল করে দেখো, এটাকে দুইটা যদি পাশাপাশি ইউবি, আমরা জানি ইউবি এর ফর্মুলা কি? ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ। এর মানে এক্স স্কয়ারকে রেখে দিলাম, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, প্লাস ওয়াইটাকে রেখে দিলাম, এক্স স্কয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাচ্ছি 2x, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। এবার আছে ডিডিএক্স অফ 2y কিউব, 2টা বের করে নিয়ে চলে আসলাম, ওয়াই কিউবকে অন্তরীকরণ করব। এখন এখানে কি থাকলে, কোথায় x থাকলে তোমার কাছে ভালো লাগতো? ভাই ওয়াই এর জায়গায় যদি x থাকতো ডিডিএক্স অফ x কিউবের ফর্মুলা করতে পারতাম, সেটাই করছি। ডিডিএক্স অফ x কিউবের ফর্মুলা 3x স্কয়ার, আর এখানে আসলো 3y স্কয়ার। কিন্তু যাকে তুমি x এর নিয়ে কল্পনা করছিলে সে আসলে x নয়, তাকে আবার নতুন করে অন্তরীকরণ করিতে হয়, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে আমরা কাকে x ধরে ফেলছিলাম? ওয়াইটাকে। যেহেতু ওয়াইটাকে আমি x ধরে ফেলছিলাম, তাকে আবার নতুন করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, দেন এটা পাইলাম। বলো আমরা এই লাইনটা বুঝছি কিনা? এটাই হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। বলো আমরা বুঝছি কিনা এতটুকু? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু বলো। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? সাবা আঞ্জুম, তুমি মনে হয় আগে আগে ক্লাস করো নাই, ক্লাস করলে এই কোয়েশ্চেনটা করতে না, তাও আমি বলে দিচ্ছি। এক কথায় দেখো, ddx অফ 2y কিউব মানে হচ্ছে আমাকে বলা হচ্ছে x এর সাপেক্ষে 2y কিউবকে অন্তরীকরণ করার জন্য। এখন আমার ওয়াইটা কনস্ট্যান্ট বের করে নিয়ে চলে আসলাম, এর মানে x এর সাপেক্ষে ওয়াই কিউবকে অন্তরীকরণ করলাম। কিন্তু আমি আগেই বলছিলাম, কবিতার চলে আমি পড়ে আসছিলাম, যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করিতে হয় সেখানে আমার x থাকিতে হয়, যদি আমার x নাই থাকে আমার মনটা তাকে x ধরিয়াছে,
এখন তুমি চিন্তা করো এখানে কোথায় এক্স থাকলে তোমার কাছে ভালো লাগতো। সিম্পল হিসাব ভাইয়া, ওয়াই না থাকা ইস যদি এখানে একটা এক্স থাকতো কত না ভালো হইতো। তাহলে আমি ধরে পেলাম এখানে একটা এক্স আছে, তাহলে এখানে যদি এক্স থাকতো তাহলে আমার ফর্মুলা কি হইতো ভাইয়া, এখানে আমার ফর্মুলা হইতো 3x²। কিন্তু ইস এখানে তো এক্স নাই, এখানে আসলে ওয়াই আছে, তাহলে আমার এখানে আসলে ওয়াই আছে। এখন আমার কথা হচ্ছে এই ওয়াইটা তো ওয়াই, এ এক্স নয়, কিন্তু আমি এক্স এর মতো কল্পনা করে সূত্র করছি না। ওই কারণে আমি যে একটা ভুল করছি এই ভুলের ভুলান্তি দেওয়ার জন্য তাকে আবার অন্তরীকরণ করব। কাকে? যাকে আমি এক্স নিয়ে কল্পনা করছিলাম। কাকে এক্স নিয়ে কল্পনা করছিলাম? ওয়াইটাকে। তাহলে আমাদের এই ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ডিওয়াই ডিএক্স, সেই কাজটাই আমি করছি। আর সামনে 2 আছে, 2টা রয়ে গেছে। বলো এবার বুঝছে কিনা, বলো আমরা এবার বুঝছি কিনা, বুঝছি কি না? এই শুনো, একজন বলতেছে ভাইয়া এক্স এর সাপেক্ষে যদি ওয়াই কনস্ট্যান্ট হয়, হ্যাঁ তাহলে ভাইয়া ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু 0 হবে যদি এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট হয়। কিন্তু তোমাকে তো বলে নাই এক্স এর সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট। ওয়াই কনস্ট্যান্ট হলে তো ডাইরেক্ট আনসার 0 হয়ে যেত। তোমাকে বলে না এক্স এর সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট। এই ইকুয়েশনে তুমি এক্স এর মান বসাইলে কিন্তু ওয়াই এর মান লিটারালি তুমি ক্যালকুলেশন করতেই পারবা। আসলে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান কত হয়, একইভাবে এক্স এর আরেকটা মানের জন্য ওয়াই এর মান কত হয়, এটা পরিবর্তন হয়। এর মানে ওয়াইটা কিন্তু এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট না, চলক। ওয়াইটা চলক, কিন্তু কথা হচ্ছে চলকটা এখানে আলাদা করা যাচ্ছে না। যেহেতু আলাদা করা যাচ্ছে না, আমি আলাদা না করেই অন্তরীকরণ করে ফেলতেছি, কারণ আমার টার্গেট হচ্ছে এটা বের করা। ওই কারণে যত জায়গায় ডিওয়াই ডিএক্স আছে তাদের দিকে আমি হানা দিব, ওদেরকে একসাথে করে ডিওয়াই ডিএক্স বের করে নিব। কিন্তু আমার কথা হচ্ছে ওয়াইটা কনস্ট্যান্ট না না না, যদি ওয়াই কনস্ট্যান্ট হইতো আমাকে বের করতে বলতো না অন্তরীকরণটা। ওই কারণে আমরা বলতেছি কি ভাই ডিওয়াই ডিএক্স বের করতে বলছে, আমার এখানে ওয়াইটা কনস্ট্যান্ট না, ওয়াইটা হচ্ছে চলক, সে এক্স এর উপর ডিপেন্ড করে। কিন্তু ওয়াইটা আমার আগের মতো এক্স আকারে নাই, সে মিক্স আকারে আছে। মিক্স আকারে যেখানে আছে সেখান থেকে আমরা এটাকে তুলে বের করে নিয়ে আসবো। কিন্তু বর্তমানে আমার ধরে নিব এক্সটাও চলক ওয়াইটাও চলক, দেন আমাদের ম্যাথটাও চলতে থাকবে। এই বল আর কারো কোনো প্রবলেম আছে কিনা? এই যে এই কারণেই তো ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি ডিওয়াই ডিএক্স না? কারণ আমি যে এটাকে মনে মনে এক্স নিয়ে কল্পনা করছিলাম, এ তো আমার এক্স না, তাকে আবার নতুন করে অন্তরীকরণ করছি। বারবার এই ধরনের ম্যাথগুলো আমরা আগে করছিলাম, সেই কাজটা আজকে আবার করছি। এই শুনো, একটা ইম্পর্টেন্ট কথা, অনেকে বারবার একটা জিনিস ঝামেলা করতেছে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, ওয়াই এক্স এর ফাংশন না, মনে করো আমি তোমাকে ডিরেক্ট দিলাম এরকম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। এখানে তুমি আমাদের এক্স ওয়াই প্লাস এক্স এরকম দিলাম। এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে যে ঝামেলাটা, আমরা সরাসরি ওয়াইকে এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে পারতেছি না। এর মানে এই নয় যে ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে না, এক্স এর মান তুমি যেরকম দিবা তার উপর ডিপেন্ড করে কিন্তু ওয়াই এর মানটা চেঞ্জ হবে। এখানে কিন্তু ওয়াই এবং এক্স একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, কারণ পুরো ইকুয়েশনটা এক্স এবং ওয়াই এর উপর নির্ভরশীল। এর মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু কথা হচ্ছে তাদেরকে আমি আলাদা করতে পারতেছি না, আলাদা করে বলতে পারতেছি না এক্স এর মান ওয়াই আকারে ওয়াই এর মান এক্স আকারে, সেটা করতে পারতেছি না। ওই কারণেই তো এদেরকে বলতেছি অব্যক্ত ফাংশন। আর অব্যক্ত ফাংশন বলেই তো আমরা এটাকে এভাবে অন্তরীকরণ করতেছি, মানে যেভাবে আছে ওইভাবে সরাসরি অন্তরীকরণ করে দিচ্ছি। এবং মাথায় রাখবো অব্যক্ত ফাংশন অন্তরীকরণ করার সময় এক্সও চলক ওয়াইও চলক, সো আমাদের ম্যাথটাও চলতে থাকবে। তাহলে
আমি দেখো তাহলে জিনিসটা আবার বলতেছি, এখানে অনেকে আছে হয়তো যারা আগের ক্লাসগুলো করে না, আগের ক্লাস না করলে এখন আমি তো আমার স্টাইলে পড়াচ্ছি, তো সেক্ষেত্রে তুমি যদি আগের ক্লাসগুলো কাভার না করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার ঝামেলা হওয়াটাই স্বাভাবিক যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে। আমি কিন্তু বেসিক ক্লিয়ার করে করে আগাইছি, এখন যা বলতেই সব কিছু আমার আগে পড়ানো জিনিস, এর আগে 18টা ক্লাস হয়েছে। তো আমি বলতেছি দেখো 3x⁴কে অন্তরীকরণ করতে হলে 3টা বের হয়ে চলে আসলো, x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ আসলো সূত্র, x⁴n এর সূত্র। এখানে x² একটা চলক, y একটা চলক, তাহলে আমার দুইটা চলক পাশাপাশি থাকলে আমার কি করতে হয়, ইউবি এর সূত্র করতে হয়। তাহলে আমার ইউবি এর সূত্র কি, একটাকে রেখে আরেকটাকে অন্তরীকরণ করব। তাহলে x² কে রেখে দিব, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, প্লাস ওয়াইটাকে রেখে দিলাম, এই x² কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x পাবো। এবার হচ্ছে এখানে 2টা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, y³ কে অন্তরীকরণ করলে 3y² পাবো, কিন্তু ওয়াইটা তো অ্যাকচুয়ালি আমার x না, যেহেতু x না তাকে আমি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy dx পাবো, শেষ। এটা হচ্ছে আমার মেইন কথা। এবার বুঝছি কিনা বলো, এবার আমরা বুঝছি কিনা বলি। এবার এই লাইনটা আমরা সুন্দর করে লিখে দিই, একটু খেয়াল করো, 3 × 12 12x³ মাইনাস এখানে বলতেছি x² dy dx প্লাস এখানে দেখো 2xy, তাহলে আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা ওকে, তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে, প্লাস 3 × 2 = 6 6y² ইন্টু dy dx ইকুয়ালস টু 0। অর্থাৎ লাইনটাকে আমরা জাস্ট গুণ করলাম আর কি এদেরকে। আর এখানে আমি তোমাকে দুইটা জিনিস দেখাই দিতে চাই, এখানে আমার আছে dy dx, এখানেও আছে আমার dy dx, এটাকে আমি লাল কালারে লিখতেছি কারণ আছে যাতে করে চোখে দেখা যায়, না অনেকে আবার চোখে দেখবে না। এবার বুঝছি কিনা বলো, এবার বুঝছি কিনা আমরা বলি, এবার আমরা বুঝছি কিনা বলি। এবার বুঝছি কিনা বলো, এবার বুঝছি কিনা বলো। এই y অবশ্যই চলক, y চলক না হলে তো আমি dy dx বের করতে পারবো না, তার আনসার 0 আসবে, আমার তো 0 আসবে না, আমার একটা মান পাবো। এখানে হচ্ছে ওয়াইটাকে আমরা পৃথক করতে পারতেছি না বলে আমরা এই নিয়ম অবলম্বন করতেছি। পৃথক করলে পারলে তো আগের নিয়মে করে ফেলতাম, আগের ম্যাথগুলা। ওকে নেক্সট, এবার হচ্ছে তোমার টার্গেট কি বলো তো, তোমার টার্গেট হচ্ছে ওই লালটুসকে বের করা, dy dx কে। তাহলে কাদের মধ্যে dy dx আছে ভাইয়া, এটার মধ্যে dy dx আছে, এটার মধ্যে dy dx আছে, তো যাদের মধ্যে dy dx আছে তাদেরকে রাখো, অন্যদেরকে অন্যদিকে পাঠাও। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি, -x² dy dx প্লাস 6y² dy dx ইকুয়ালস টু 2xy ডানে গেলে -2xy হয়ে যাবে প্লাস 2xy, 12x³ হয়ে যাবে -12x³। এখন দেখো এই দুইটার মধ্যেই কিন্তু dy dx এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুই জায়গা থেকে dy dx কমন নেওয়া যায় না? অবশ্যই কমন নেওয়া যায়। যেমন সিম্পল, এক জায়গায় আছে 3 dy dx, আরেক জায়গায় আছে 4 dy dx, তুমি নিশ্চয়ই এটাকে লিখবা 7 dy dx। এখানে 3টা dy dx, এখানে 4টা dy dx, কীভাবে আসছে? dy dx কমন নিলে 3 + 4 = 7। সেম সিস্টেম হচ্ছে এখানে, dy dx কমন নাও, কমন নিলে কি হবে, -x² + 6y² আমি একসাথে লিখে দিচ্ছি কমন নিয়ে। হ্যাঁ, আমি কমন নিয়ে একসাথে লিখে দিচ্ছি, এই যে -x² + 6y², আমি একটু সুন্দর করে সাজায় লিখি, 6y² - x² × dy dx = এত। তাহলে আমার লাগবে কার মান? dy dx এর মান। সুতরাং আমরা বলতে পারি dy dx ইকুয়ালস টু হচ্ছে লবে আছে 2xy
মাইনাস 12x³ আর হরে আছে এই পাশের জিনিসটা নিচে চলে যাবে 6y² মাইনাস x²। শেষ, এটাই হচ্ছে আমার আনসার। যেটা আসবে সেটাই আমার আনসার। বলো বুঝছি কিনা? আমরা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। তাহলে সিম্পল জিনিস হচ্ছে আমরা জাস্ট যেভাবে আছে সেভাবে অন্তরীকরণ করে দিব। অন্তরীকরণ করার পর যত জায়গায় ডিওয়াই ডিএক্স পাবো সবগুলা ডিওয়াই ডিএক্সকে এক পাশে রাখবো, ডিওয়াই ডিএক্স কমন নিব, কমন নেওয়ার পর ওই পাশে যেটা আছে সেটাকে নিচে পাঠিয়ে দিয়ে ডিওয়াই ডিএক্স এর মান বের করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের কমন নিয়ম। এভাবে আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো। মানে এই একটাই নিয়ম হচ্ছে আমাদের এই ধরনের ম্যাথ করার। এভাবে আমরা করে ফেলতে পারবো। বলো আমরা এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝছি কিনা বলি। বুঝে গেছে সবাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ করাইলে মনে হয় কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে নাকি? তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ করাই এই রিলেটেড, এই যে অব্যক্ত ফাংশনের আরো কয়েকটা ম্যাথ করাই। হ্যাঁ, তাহলে আমাদের এই কনসেপ্টটা পুরোটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখি, তোমাকে প্রশ্ন করা হলো y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেটা আমি শুরুতে দেখাইছিলাম। দেখো এখানে কিন্তু মিক্স আকারে আছে, সো তোমার কোনো টেনশন নাই। তুমি কি বের করবা? তোমার টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করা। তাহলে আমাকে একটু কমেন্টে তোমরা বলো তো কার সাপেক্ষে অন্তরীকরণ করব, কার সাপেক্ষে অন্তরীকরণ করবো তোমরা একটু বলো তো। খেয়াল করো এখানে কিন্তু এখানেও একটা ওয়াই আছে, সো ওয়াইটা কিন্তু এক্স আমাদের এই আলাদা করে নাই, যার কারণে এটা হচ্ছে অব্যক্ত ফাংশন। এর মানে অব্যক্ত ফাংশন যেভাবে আছে সেভাবে রেখে অন্তরীকরণ করে দিতে হবে। তোমরা একটু কমেন্টে বলো কার সাপেক্ষে অন্তরীকরণ করব। তোমরা একটু আমাকে কমেন্টে বলো কার সাপেক্ষে অন্তরীকরণ করব, কার সাপেক্ষে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স এর সাপেক্ষে। ওকে, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এদিকে তো ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স পাবো, আর এদিকে করার সময় কি পাবো? এক্স এর সাপেক্ষে করব। ভাইয়া ইস, যদি সাইন এক্স থাকতো তাহলে আমাদের এটা ডিডিএক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, তাহলে কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হইতো। মানে এটা যদি এক্স হইতো ডিডিএক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সুতরাং এটাকে অন্তরীকরণ করলে ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কেন? কারণ এটাকেই আমি করছিলাম, মানে এক্স ধরছিলাম, তাহলে আমাদের এটা করলাম। এবার হচ্ছে ভালো কথা, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ভাইয়া এবার একটু খেয়াল করে দেখেন, ডিডিএক্স অফ সিম্পল, তোমার মনে প্রশ্নই আসবে ভাইয়া যদি এটা আমার এক্স হইতো, যদি এটা আমার এক্স হইতো তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ফর্মুলা করতাম। ডিডিএক্স অফ এক্স স্কোয়ারের ফর্মুলা কি? 2x, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে আমরা সিম্পল বলে ফেলতে পারি এটা হচ্ছে 2x, মানে হচ্ছে 2x প্লাস ওয়াই। কিন্তু যাকে তুমি এক্স মনে করতেছো এই রাশিটা, সে তো আসলে এক্স না, ওই কারণে তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা পাইলাম ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু, তাহলে টুটাকে সামনেই লেখা যায়, 2 cos লিখলাম, ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু, এবার দেখো ডিডিএক্স অফ এটা মানে কি? এক্সকে অন্তরীকরণ করব প্লাস ওয়াইকে অন্তরীকরণ করব। এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আনসার কি হয়? 1 হয়, প্লাস ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়। এটা পাইলাম। তো আমরা সাদা লিখতে পারি, এখানে দেখি একটু বৃষ্টি লাগতেছে, অনেকে মনে করবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এটা মিলে হোল কিউব, না এটা কিন্তু আলাদা। তাহলে আমি একটু সাজায় লিখি কিভাবে, কসটাকে একটু পরে লিখি, মানে এই অংশটাকে একটু আগে দিয়ে লিখি, 2x প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো ডিওয়াই ডিএক্স এখানেও আছে, এখানেও আছে, আমার টার্গেট কি? এই দুটোকে একত্র করা।
তো এই দুটোকে একত্র করতে হলে আগে আমার এই টার্মটা এই পুরোটার সাথে গুণ আছে না, আগে গুণ করে দাও। গুণ করে দিলে কি হয়, dy dx ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 1 দ্বারা এটাকে গুণ করলে এটা পাবো, প্লাস এটাকে dy dx দ্বারা গুণ করলে এটা পাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার dy dx শেষ। মানে হচ্ছে এই যে পুরো রাশিটা, এই রাশিটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই পাবো, আর এটাকে dy dx দ্বারা গুণ করলে এটা ইন্টু dy dx পাবো। এখন আমার এখানে dy dx আছে যার সহগ হচ্ছে 1, আর এখানে dy dx আছে যার সহগ হচ্ছে এই পুরাটা। তো আমরা কি করব, দুইটাকে একদিকে আনবো, তাহলে এটাকে বামে নিয়ে আসবো। আমি সরাসরি একটা কাজ করে ফেলি, এটাকে বামে এনে dy dx কমন নিয়ে নিব। কমন নিলে কি পাবো ভাইয়া, তাহলে পাবো হচ্ছে এখানে আছে 1, ডান থেকে বামে আনলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা পাবো ইন্টু dy dx ইকুয়ালস টু ডান দিকে শুধু এটাই আছে, তাহলে আমাদের 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমাদের এটাকে নিচে নিয়ে গেলে আনসার পেয়ে গেছি। সুতরাং dy dx ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই cos x plus y whole square. This is our final answer. শেষ। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এভাবে আমরা রেখে দিতে পারবো, আমাদের আর কোনো কিছু করা লাগবে না। চাইলে আমরা অন্যভাবেও করতে পারতাম, এখানে ধরে করা যায়, বাট আমরা সেভাবেও করবো না, আমরা সরাসরি করে দিব। আনসার যেটা আসে সেটাই আনসার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আগের ক্লাসের ম্যাথগুলোর মতো, সব কিছু আগের ক্লাসের মতোই। পার্থক্য হচ্ছে আগের ক্লাসে ওয়াইয়ের মানটা সুন্দর করে দেওয়া থাকতো শুধু এক্স আকারে, এখন তার সাথে আবার ওয়াইও আছে, মানে এক কথা এখন মিক্স আকারে। তো যখন মিক্স তখন আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, হ্যাঁ ওই জিনিসটা মাথায় রেখে করতে হচ্ছে। তাহলে আমরা অন্তরীকরণ করলে dy dx, সাইন এক্সকে অন্তরীকরণ করলে cos x পাবো, যেহেতু এটা এক্স না তাকে আবার পুনরায় অন্তরীকরণ করলাম, এটা রয়ে গেল ddx অফ এক্স স্কোয়ার করলাম, 2x পাইলাম, মানে 2x প্লাস ওয়াই, যেহেতু এটা এক্স না তাকে আবার পুনরায় অন্তরীকরণ করলাম। তো আমাদের এক্সকে অন্তরীকরণ করলে 1 পাই, ওয়াইকে অন্তরীকরণ করলে dy dx পাই। তো আমাদের এখানে 1 প্লাস dy dx পাইলাম, এটার সাথে এটা আছে কিন্তু, তাহলে এই জিনিসটার সাথে 1 গুণ করলে এটা পাবো, এই জিনিসটার সাথে dy dx গুণ করলে এটা পাবো। তো এখন আমার এখানে একটা dy dx আছে, এখানে একটা dy dx আছে, তো আমরা ডান দিকেরটাকে বাম দিকে নিয়ে আসলে একটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সেখান থেকে dy dx কমন নিয়ে নিলাম। তো কমন নিয়ে নিলে এখানে সহগ হচ্ছে 1, এখানে সহগ হচ্ছে এটা, তাহলে আমরা এটা পেলাম, আর এখানে dy dx এর মান হচ্ছে এটাই। শেষ আনসার। জি, এভাবে আমরা বাকি সবগুলো ম্যাথ করতে পারবো। আমি আরও কয়েকটা করাই দিই, মানে যেগুলোতে তোমাদের ঝামেলা হইতে পারে এই ধরনের কিছু জিনিস আমি করাই দিই। হ্যাঁ, ওকে, তাহলে আমি পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে চলে গেলে আমরা কি পাবো একটু খেয়াল করে দেখো। আমার একটা ছোটোখাটো ম্যাথ আছে, খুবই ইজি, আর এটা অনেকবার আসছিল ওই জন্য করাই দিচ্ছি। লন এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। লন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখান থেকে তোমাকে বলা হলো তুমি ডিওয়াই ডিএক্স এর মান বের করো, এর মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। অন্তরীকরণ করার আগে সরলীকরণ করা লাগলে সেটা কিন্তু করা লাগে। তাহলে আমার এখানে কিন্তু দেখো আমাদের লন যেটা আছে, সরি, লন এক্স ওয়াই ইকুয়ালস টু লন
লন এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের এটা আছে। তো যেহেতু লন এক্স ওয়াই তুমি বুঝতেই পারতেছো লন এ বির ফর্মুলা হচ্ছে লন এ প্লাস লন বি, তাহলে আমি আগে সূত্র করে ফেলবো লন এক্স প্লাস লন ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, কারণ আমাদের সরলীকরণ করা লাগলে সেটা আগে করতে হয়। যেহেতু লনের পাশে দুইটা জিনিস গুণ আকারে আছে, তাহলে আমরা লন এ বি এর ফর্মুলা করতে পারি লন এ প্লাস লন বি। এখন আমার যে লাইনটা আছে তাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা আমরা লিখে দিব আর কি, বইতে খাতায় লিখতে হবে করার সময় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে লন এক্সকে অন্তরীকরণ করলে পাবো 1/x প্লাস লন ওয়াইকে অন্তরীকরণ করলে পাবো 1/y। তো আমি তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এটা তো আমার এক্স না, তাহলে তাকে পুনরায় অন্তরীকরণ করতে হয়, dy dx পেয়ে গেলাম ইকুয়ালস টু এক্সকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 1 প্লাস ওয়াইকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে dy dx। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা dy dx আছে, এখানে একটা dy dx আছে, দুইটাকে আমরা এক পাশে আনবো। তাহলে আমরা এক পাশে যদি আনি, এটাকে এ পাশে আনলে কি হবে 1/y মাইনাস 1 ইন্টু dy dx, এরকম হবে না, কারণ এটা এই পাশে আসবে আর এদিকে আমার 1 আছে আর এটাকে আমরা ডানে নিয়ে যাব -1/x, মানে এক কথায় dy dx ওয়ালাগুলোকে বামে আনলাম আর অন্যগুলোকে ডানে নিলাম। dy dx হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তো আমি বামে আনার পর এটা প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, তাহলে আমাদের কমন নিলে এটা পাইলাম। তো এখন এখান থেকে সিম্পলি আমরা একটু চাইলে একটু কাটাকাটি করতে পারি বা আমরা ডিরেক্ট এখানে একটু লসাগু করতে পারি, লসাগু করলে আমরা এখানে পাবো ওয়াই আর এদিকে পাচ্ছি 1 - y ইন্টু dy dx, আর এইদিকে লসাগু করলে পাবো x - 1। তো তুমি চাইলে এখন এটাকে এখানে পাঠিয়ে দিতে পারো dy dx ইকুয়ালস টু, তাহলে আমাদের ওয়াইটা এদিকে গুণাকার হলে এরকম হবে y ইন্টু x - y ডিভাইডেড বাই x ইন্টু 1 - y, দেন দিস ইজ আওয়ার আনসার। ওকে, শেষ, এটাই আমাদের আনসার। বলো আমরা বুঝছি কিনা? এটা অনেকবার বোর্ডে আসছিল, একবার ইঞ্জিনিয়ারিংও আসছিল, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে। এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছিল 1999 সালে, যখন আমাদের চুয়েট, কুয়েট, রুয়েট এই তিনটা একসাথে ছিল। ওই কারণে দেখবা আমাদের যদি 2003 সালের আগে যেগুলো, তখন আমাদের ওইখানে লেখা থাকে বিআইটি মানে হচ্ছে আমাদের তখন বিআইটির আন্ডারে চুয়েট, কুয়েট, রুয়েট এই তিনটা ছিল, বুয়েটটা আলাদা ছিল, এই তিনটা বিআইটির আন্ডারে ছিল। তো ওই কারণে তখন লিখবে বিআইটি লেখা, অনেকে বিআইটি কি বুঝে না। সাইফুল বলতেছে ওয়াই এর সাপেক্ষে করা যাবে কিনা? অবশ্যই না, তোমাকে প্রশ্ন বলা হয়েছে dy dx বের করো, এর মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এই কথাটার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কত বের হবে সেটা বের করতে বলছে। তো এখানে তো শুধু ওয়াই নেই, অনেকে আছে, ওই কারণে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে সেখান থেকে dy dx গুলোকে আলাদা করে সেটাকে আমি বের করলাম। সো তুমি এক্স ছাড়া অন্য কারো সাপেক্ষে করতে পারবা না। দেখো তাহলে আমি এখানে লন এক্স ওয়াই, হ্যাঁ এখান থেকে বলতে পারি লন এক্স প্লাস লন ওয়াই, এক্স প্লাস ওয়াই অন্তরীকরণ করবো, ডিডি এক্স লন এক্স সমান 1/x জানি, ডিডি এক্স অফ লন ওয়াই সমান 1/y, কিন্তু এটা তো আমার এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি এক্স না, কিন্তু আমি এক্স থাকলে না এখানে এটা হইতো, তো যেহেতু এক্স না তাকে পুনরায় অন্তরীকরণ করলাম, এক্সটাকে অন্তরীকরণ করলে 1, ওয়াইটাকে অন্তরীকরণ করলে dy dx। এবার এটা আর এটা দুইটাকে এক পাশে আনো আর অন্যগুলোকে ডান পাশে নাও, নিলাম, নেওয়ার পর dy dx কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে তুমি লসাগু করতে পারো, পরে লসাগু করা লাগবে, লসাগু করলা, এরপর তুমি অপোজিটের পাশে দিলে dy dx এর মান বের করলে, সিম্পল। এবার এই ধরনের আরেকটা ম্যাথ করাই দিই, যেটা করাইলে মোটামুটি আমাদের বুঝে যাবে যে এই টাইপসের ম্যাথগুলো শেষ বলা যায়। তাও দুইটা একটু জটিল টাইপসের ম্যাথ থাকতে পারে, সেগুলা তোমরা সলভ করতে না পারলে আমি করে দিব, কোনো সমস্যা নাই। তবে আমরা একটা ম্যাথ করতে হবে যেটা আমাদের বুয়েটেও আসছিল 2010-11 সালে, রুয়েটে আসছিল 4-5 সালে, বোর্ডেও আসছিল চট্টগ্রাম বোর্ডে 2003 সালে, ওই ম্যাথটাই আমরা করব। সেটা হচ্ছে তোমাকে বলা হলো x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x হলে dy dx নির্ণয় করো। আগে তোমরা দেখি আমাকে বলো তো কমেন্টে তোমার মাথায় কি ধরে, শুরুতে কি করা উচিত? একটু বলো তো, শুরুতে কি করা উচিত বলে তোমার মনে হয়? বলো তো। সাকিব হোসেন জিসান, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটা কি বলা থাকবে? হ্যাঁ এটা বলা থাকবে, হয় বলা থাকবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, অথবা বলা থাকবে dy dx নির্ণয় করো।
তানভীর হোসেন রিফাত ভাইয়া লন এক্স এর মান তো লিখলাম, কিন্তু এক্স এর মান লিখলাম, আমরা লন এক্স এর মান লিখি নাই, আমরা লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x পাই। এটা হচ্ছে সূত্র, হয়তো তুমি আগের ক্লাস করো নাই, জানো না হয়তো। ddx অফ লন এক্স ইকুয়ালস টু 1/x, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। কিন্তু আমরা যখন ddx অফ লন এক্স এর জায়গায় লন ওয়াই করতেছি, এই ওয়াইটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব, এক্স ধরে নিলে এটা এরকম হয়, মানে এক্স থাকলে 1/x হইতো, ওয়াই থাকলে 1/y। কিন্তু তুমি যখন এক্স এর সাপেক্ষে করতেছো, এটা তো আসলে এক্স না, ওই কারণে তাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। কাকে? যাকে তুমি এক্স কল্পনা করছিলা। তাহলে আমি ওয়াইটাকে এক্স কল্পনা করছিলাম, ওই কারণে এটা লিখছি। হ্যাঁ, এটাই, আর কিছু না। যাক, সবার মনে আছে লন নিতে হবে না, আমাদের চলকের উপর চলক আছে, আমরা উভয় পাশে কি করব? লন নিব। যাক, ধন্যবাদ সবাইকে। আমরা উভয় পাশে লন নিব। তো উভয় পাশে লন নিলে আমরা কি পাবো? আমি ডাইরেক্ট সরাসরি লিখে ফেলতেছি, ওয়াই লন এক্স ইকুয়ালস টু এক্স লন ওয়াই। শেষ। আমাদের এখন আর চলকের উপর চলক নাই। এবার দেখি আমি অন্তরীকরণ করব। দেখো আমার এখানে কিন্তু এক্স ওয়াই মিক্স আকারে আছে, কোনো টেনশন নাই, তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলো। তো আমরা আসো বাম দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে গেলে কয়টা জিনিস পাইছি? দুইটা, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে লন এক্স। তাহলে কার ফর্মুলা বলো তো? ইউবি এর ফর্মুলা। তাহলে আমরা ওয়াইটাকে রেখে দিলাম ইন্টু লন এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1/x হয়, প্লাস লন এক্সটাকে রেখে দিলাম, ওয়াইটাকে অন্তরীকরণ করলে কি হয়? ডিওয়াই ডিএক্স হয়। শেষ, ইউবি এর ফর্মুলা শেষ। এবার তুমি ডান দিকে যাও, ডান দিকে গেলে সেম ভাইয়া, এটাকে তুমি ইউ ধরো, এটাকে তুমি ভি ধরো, এটাকে ইউ এটাকে ভি ধরো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া, ইউটা রেখে দিলাম, এক্স রেখে দিলাম, লন ওয়াইকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 1/y। তাহলে আমি লন ওয়াইকে অন্তরীকরণ করলে 1/y পাবো, কিন্তু কথা তো এটা তো আমি তো এক্স এর সাপেক্ষে করতেছি, এটা তো আমার এক্স না, যেহেতু এক্স না, পুনরায় অন্তরীকরণ করলে পাবো ডিওয়াই ডিএক্স প্লাস। এবার আমি লন ওয়াইটাকে রেখে দিব, লন ওয়াইটাকে রেখে দিলে এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়। এখন তোমার টার্গেট তারা কোথায়? যাদের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে, এখানে একটা, এখানে একটা, তুমি তাদেরকে একসাথে করো। হ্যাঁ, তাহলে আমরা একসাথে করলে এখানে পাবো হচ্ছে লন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এই দিক থেকে এটা এই পাশে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এক্স ইন্টু 1/y, এক কথা লিখে দিই x/y ডিওয়াই ডিএক্স। আর এদিকে তো আমার লন ওয়াইটা আছে, লন ওয়াইটা আছে, আর এদিকের y/xটা এদিকে গেলে মাইনাস y/x। তাহলে আমরা সিম্পল ডিওয়াই ডিএক্স কমন নিব, ডিওয়াই ডিএক্স কমন নিলে লন এক্স মাইনাস x/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে লন ওয়াই মাইনাস y/x। চাইলে তোমরা এখানে লসাগু করে ফেলতে পারো, তাহলে লসাগু করে ফেললে y লন এক্স মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি x লসাগু নিলে x লন ওয়াই মাইনাস ওয়াই। তাহলে দেখো এক্স্যাক্টলি হুবহু আগের ম্যাথটা, পার্থক্য হচ্ছে এখানে এক্সট্রা করে লন নেওয়া লাগছে, সেটা আমি শিখাতে চাচ্ছিলাম। মানে এক কথায় আগের সব কনসেপ্ট মাথায় রেখে তোমাকে এই ধরনের ম্যাথগুলো করতে হবে। তাই দেন তুমি যদি ডিওয়াই ডিএক্স এর মান বের করতে যাও, তাহলে খেয়াল করো আমাদের এখানে ওয়াইটা এখানে চলে যাবে, ওয়াই এখানে চলে গেলে ওয়াই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই আসে, আর এদিকে এক্স আসে, এই জিনিসটা নিচে নেমে যাবে, ওয়াই লন এক্স মাইনাস এক্স। এটাই আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলি। বলো আমরা বুঝছি কিনা? ওকে, আচ্ছা, শাখাওয়াত হোসেন শান্ত, সবসময় কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়? না ভাইয়া, যার সাপেক্ষে বলবে তার সাপেক্ষে সবসময় চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো এখানে যেহেতু চলকটা আমার এক্স ওয়াই একসাথে আছে, ওই কারণে এই সকল ম্যাথে তোমাকে বলেই দিবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, না হয় তুমি অলওয়েজ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে এক্সওয়ালা ম্যাথগুলোর মধ্যে। এবার আসি আমরা পরামিতিক সমীকরণ জানবো। হ্যাঁ, পরামিতিক সমীকরণ জানবো, একটু খেয়াল করো পরামিতিক সমীকরণ কি আমরা একটু সেটা জানবো। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা পরামিতিক সমীকরণ, পরামিতিক
পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ আমাদের সাধারণত অব্যক্ত সমীকরণগুলো ছিল এক্স আর ওয়াই ওয়ালা, আর পরামিতিক সমীকরণে কি করা হয়, একটা সমীকরণকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়, মানে সমীকরণের এক্সটাকে আলাদা করে দেওয়া হয়, ওয়াইটাকে আলাদা করে দেওয়া হয়। তো দেখা যায় যদি কখনো এরকম হয়, কোন একটা ফাংশনের ক্ষেত্রে এক্স যদি অন্য কারো ফাংশন হয়, যেমন এক্স ইজ এ ফাংশন অফ, মনে করো টি, অন্য কারো ফাংশন, যেমন মনে করো ফর এক্সাম্পল আমি লিখলাম এক্স ইকুয়ালস টু সাইন টি, মানে এক্সটা কার ফাংশন, টি এর ফাংশন, অথবা এক্স ইকুয়ালস টু সাইন থিটা, এক্সটা কার ফাংশন, থিটার ফাংশন। ওয়াই ইকুয়ালস টু আমি লিখলাম কস থিটা, ওয়াইটা কার ফাংশন, থিটার ফাংশন। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স ইজ এ ফাংশন অফ থিটা, ওয়াই ইজ এ ফাংশন অফ থিটা। এক্স থিটার ফাংশন, ওয়াইও থিটার ফাংশন, এর মানে এক্স আর ওয়াই আলাদা আলাদা, কিন্তু এক্স যার ফাংশন ওয়াইটাও তার ফাংশন, এবং এর মানে হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা যদি একই জিনিসের ফাংশন হয়, তখন এই ধরনের সমীকরণগুলোকে আমরা বলি পরামিতিক সমীকরণ। এই পরামিতিক সমীকরণ থেকে চাইলে মূল সমীকরণ বের করা যায়। কিভাবে দেখো, যেমন এখান থেকে তুমি মূল সমীকরণ বের করতে পারবা, এক্স ইকুয়ালস টু সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু কস থিটা। মূল সমীকরণ বের করার নিয়ম হচ্ছে সমীকরণ থেকে পরামিতিটা বাদ দিয়ে দিতে হবে। এখানে যে থিটা, এই থিটাটাকে আমরা বলি পরামিতি। এর মানে তুমি এমনভাবে ক্যালকুলেশন করবা যাতে করে পরামিতিটা বাদ পড়ে যায়। ফর এক্সাম্পল এখানে পরামিতি আছে সাইন থিটার মধ্যে, পরামিতি আছে কস থিটার মধ্যে। তোমরাই চিন্তা করো সাইন থিটা এবং কস থিটার কি আছে, সূত্র আছে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 1। তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার মান কত, এক্স, এক্স স্কোয়ার, প্লাস কস থিটার মান কত, ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এর মানে আসলে মেইন ইকুয়েশন হচ্ছে এটা, এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি অনেকে নাও জানতে পারো, ব্যাপার না, আমাদের এটাকে বলি হচ্ছে বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আসল সমীকরণ এটা, কিন্তু সমীকরণটাকে আমরা এভাবে না লিখে যদি এভাবে লিখি, এক্সটাকে কেউ একজনের ফাংশন, ওয়াইটাকে কেউ একজনের ফাংশন, একই জিনিসের ফাংশন, তখন আমরা তাকে বলতেছি পরামিতিক সমীকরণ। যার ফাংশন তাকে বলতেছি পরামিতি। এখন আমার কথা হচ্ছে, পরীক্ষায় তোমাকে এটা দিবে না, এটা বের করাও লাগবে না, তোমাকে শুধু এরকম এক্স একটা ফাংশন দেওয়া থাকবে যে কারো, ঠিক সেম কারো ফাংশন হচ্ছে ওয়াই। এবার বলবে তোমাকে এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত, জিজ্ঞেস করবে, বলা হলে এক্স হচ্ছে থিটার ফাংশন, ওয়াই হচ্ছে থিটার ফাংশন, ডিওয়াই ডিএক্স এর মান কত। এখন আমরা এখানে যে কাজটা করব, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। এই জিনিসগুলো কিন্তু আমার এখানকার কাজ না, সমীকরণ বের করা, এগুলো হচ্ছে সরল লেখার কাজ। সরল লেখা অধ্যায়ে তোমরা পাবা 3 নম্বর অধ্যায় সরল লেখার মধ্যে পরামিতিক সমীকরণ থেকে মূল সমীকরণ নির্ণয়, সেটা আমার এখানে কাজ না। আমার কাজ হচ্ছে পরামিতিক সমীকরণ দেওয়া থাকলে সেটাকে কিভাবে অন্তরীকরণ করব, এটা থাকলে তাকে অন্তরীকরণ করতে আমি জানি, একটু আগে করাইছি। কিন্তু যদি এভাবে থাকে তখন কিভাবে অন্তরীকরণ করব, আসো। আচ্ছা, এক্সটা কার ফাংশন, থিটা। তাহলে এক্সকে যদি অন্তরীকরণ করতে হয়, কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অবশ্যই থিটার সাপেক্ষে। তাহলে এক্সটা ভালো করে খেয়াল করো, তাহলে এক্সটাকে অন্তরীকরণ করতে হবে থিটার সাপেক্ষে। এর মানে তুমি এখান থেকে পাবা ডিএক্স ডি থিটা। ওয়াই কার ফাংশন, থিটার ফাংশন, কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অবশ্যই থিটার সাপেক্ষে। তাহলে আমরা ডিওয়াই ডি থিটা পাবো, কিন্তু আমার লাগবে কি, ডিওয়াই ডিএক্স। এবার আসো তোমরা কি করবা, এই ডিওয়াই ডি থিটার মান যেটা পাইলা তাকে ডিএক্স ডি থিটার মান দ্বারা ভাগ করবা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওই আগের বার আমরা বলছিলাম সোরা পদ্ধতি, মনে মনে কাউকে বলিও না, মনে মনে ডি থিটা কেটে দিলে ডিওয়াই ডিএক্স পাবো। আসলে কাটাকাটি করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। এর মানে তুমি ওয়াইওয়ালাটা যার ফাংশন তার সাপেক্ষে অন্তরীকরণ করলা, এক্সওয়ালাটা যার ফাংশন তার সাপেক্ষে অন্তরীকরণ করলা, করার পর এটাই হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স। এটাকে এটা দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে, এটাকে এটা দ্বারা ভাগ করে দিলে ম্যাথ শেষ। যেমন এটা এখন আমি তোমাকে করাই দিব, এটা আমি তোমাকে এখন করাই দিব, এটা আমি তোমাকে এখন করাই দিব। আগে বলো এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা।
পরামিতিক সমীকরণ কোনগুলা? যদি আমার এক্স এবং ওয়াই উভয়ই একটা নির্দিষ্ট জিনিসের ফাংশন হয়, যেমন এক্সটাও থিটার ফাংশন, ওয়াইটাও থিটার ফাংশন, তখন এই ধরনের সমীকরণগুলোকে বলি পরামিতিক সমীকরণ, আর যার ফাংশন তাকে বলতেছি পরামিতি। এখন তোমাকে বের করতে বলছে ডিওয়াই ডিএক্স, কিন্তু এক্স আর ওয়াই তো একই সমীকরণে নাই, দুইটা ভিন্ন সমীকরণে। এক্স কার ফাংশন? থিটা এর ফাংশন। এর মানে তাকে যদি তুমি অন্তরীকরণ করতে চাও সর্বোচ্চ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবা। ওয়াইকে যদি করতেই চাও সর্বোচ্চ থিটার সাপেক্ষে করতে পারবা, অন্য কারো সাপেক্ষে করতে পারবা না। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এক্সটাকে থিটার সাপেক্ষে করবো, ওয়াইটাকে থিটার সাপেক্ষে করবো, ওয়াইওয়ালাটাকে এক্স ওয়ালাটা দ্বারা ভাগ করলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো, শেষ। একবারে সোজা, একবারে সোজা। দেখো আমি ম্যাথটা করে দিই, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো, কি প্রশ্ন কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো প্রশ্ন কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। প্রশ্ন করলে কেমন দেখো, বলা হলো x ইকুয়ালস টু সাইন থিটা কমা y ইকুয়ালস টু কস থিটা হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, শেষ। এখন আমার কথা হচ্ছে ভাই, ডিওয়াই ডিএক্স আমি নির্ণয় করতে চাই, কিন্তু যখনই ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে যাই তখন আমি দুইটা ইকুয়েশন পাই। যখনই আমরা দুইটা ইকুয়েশন পাই মাথায় সবসময় একটা জিনিস ঘুরে, সেটা হচ্ছে নিশ্চয়ই এরা হচ্ছে পরামিতিক সমীকরণ। তাহলে আমার এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে x কে যদি আমার অন্তরীকরণ করতেই হয় কার সাপেক্ষে করতে হবে? থিটার সাপেক্ষে। তাহলে x কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে dx d থিটা, তো সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? cos থিটা হয়। তাহলে দেখো আমরা অলরেডি dx d থিটা এর মান পেয়ে গেছি cos থিটা। এবার তোমাকে বলা হলো y ইকুয়ালস টু cos থিটা, তুমি জানো কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটার সাপেক্ষে। তাহলে দেখো dy d থিটা ইকুয়ালস টু হচ্ছে cosকে অন্তরীকরণ করলে পাই মাইনাস সাইন থিটা, শেষ। ভাই আমাদের এটাও বের হয়ে গেছে, মানে যার ফাংশন তার সাপেক্ষে করব। এখন আর কোনো ঝামেলা নাই, সেটা হচ্ছে কি, সুতরাং তুমি লিখবে এভাবে, সুতরাং dy dx ইকুয়ালস টু dy d থিটা ডিভাইডেড বাই dx d থিটা, শেষ। এটা লিখবা। এটা লেখার পর কি করবা? এই উপরের জিনিসটার মান কত? মাইনাস সাইন থিটা। এই নিচের জিনিসটার মান কত? cos থিটা, বসাই দাও। তাহলে আমরা এখান থেকে বলবো এই মাইনাসটা রয়ে গেল, সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার, dy dx ইকুয়ালস টু tan থিটা, শেষ। আনসার বের হয়ে গেল। বলো আমরা বুঝছি কিনা? বলো আমরা বুঝছি কিনা এই ম্যাথটা? বুঝছি কিনা বলি? বুঝছো না? ইজি। এবার হচ্ছে ঠিক সেম ম্যাথটাকে সৃজনশীলে এবং অ্যাডমিশনে একটু ঘুরে দেয়, মানে হুবহু সেম ম্যাথ কিন্তু কোয়েশ্চেনটা একটু অন্যভাবে করে। ওই ধরনের কোয়েশ্চেন আমাদের বইতে কোনো জায়গায় লেখা নাই, কিন্তু জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, চান্স পাইতে হলে জানতে হবে। তাহলে দেখো ওই কোয়েশ্চেনটা কি, এটা কিন্তু আমার যে কোয়েশ্চেন হুবহু সেম কোয়েশ্চেন আমি তোমাকে করতেছি। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হলো, ভালো করে খেয়াল করো, কোয়েশ্চেনটা হলো cos থিটাকে সাইন থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এটা হচ্ছে কোয়েশ্চেন। cos থিটাকে সাইন থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এই ধরনের কোনো কোয়েশ্চেন তুমি তোমার বইতে পাবা না, বাট
সৃজনশীল সলভ করতে গেলে বা অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোতে এই কোয়েশ্চেনটাই করবে। তখন অনেকের কাছে মনে হয় এই ধরনের কোনো ম্যাথ তো আমার বইয়ে নাই, এর মানে এটা আমার সিলেবাসে নাই। আসলে আমার কে বলেছে হ্যাঁ এই সিলেবাসে নাই, আসলে সিলেবাসে আছে, ওই কারণে অ্যাডমিশনে দিছে। তাহলে আমার সিলেবাসে যে আছে সেটাকে জাস্ট একটু ভিন্নভাবে জানতে হয়। এটা আছে ইনডিরেক্টলি আছে, কিন্তু ডিরেক্টলি তোমাদের বইতে এভাবে দেওয়া নাই। তাহলে আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিই। দেখো আমরা কি জানি, ডি ওয়াই ডি এক্স এই কথাটার মানে কি? এখানে ওয়াই মানে হচ্ছে যাকে অন্তরীকরণ করব, যাকে অন্তরীকরণ করব, যাকে অন্তরীকরণ করব। আর এক্স মানে হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করব, যার সাপেক্ষে অন্তরীকরণ করব, যার সাপেক্ষে অন্তরীকরণ করব, যার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে হিসাব ক্লিয়ার। তোমাকে এখন বলছে কি কস থিটাকে সাইন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো। এর মানে তোমাকে বলছে ডি, ডি এর পাশে ওয়াই বসে। ওয়াই মানে কি? যাকে অন্তরীকরণ করব। খেয়াল করো, ওয়াই মানে কি? যাকে অন্তরীকরণ করব। কাকে অন্তরীকরণ করব? কস থিটাকে। ডি কস থিটা কার সাপেক্ষে? সাইন থিটা এর সাপেক্ষে, ডি সাইন থিটা। এটা সমান কত তোমার কোয়েশ্চেন করছে। অনেকেই ভয় পেয়ে যায় পরীক্ষায়। কোয়েশ্চেন এটাও করতে পারে, সবচেয়ে ইজি, এটাও করতে পারে ভাইয়া, এটা একটা কোয়েশ্চেন, এটা সমান কত? টেনশনের কোনো দরকার নাই, সাথে আছে মোবাইল নতুন একটা শিখাই আমি উপায়। সেই উপায়টা হচ্ছে ধরাধরির মতো একটা উপায়। ভাই তোমার কোনো টেনশন করার দরকার নেই, তুমি আমার মতো নিয়মে করবা। সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম। যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকে বলি ওয়াই। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? সরি, যাকে অন্তরীকরণ করব তাকে বলতেছি ওয়াই। কাকে অন্তরীকরণ করব? কস থিটাকে। উইথাউট টেনশন তুমি লিখে ফেলবা, ধরি ওয়াই সমান কস থিটা। কারণ কি? যাকে অন্তরীকরণ করে তাকে আমি ওয়াই নামে চিনি। এবার কাকে অন্তরীকরণ আমি কার সাপেক্ষে করব? সাইন থিটা এর সাপেক্ষে, ধরি এক্স ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এখন এটা বলা যে কথা ডি ওয়াই ডি এক্স বের করা সেম কথা না? কারণ কি আমি তো এই এক্সটাকে সাইন থিটা ধরে ফেলছি, ওয়াইটাকে কস থিটা ধরে ফেলছি, তো এটা যে কথা এটাও সেম কথা। তাহলে যদি কখনো তোমাকে কোয়েশ্চেনটা একটু ঘুরে দেয়, অর্থাৎ প্রশ্ন যদি কঠিন করিতে চায়, এভাবে আমার কোয়েশ্চেনটা সাজানো যায়, কিন্তু আমাদেরকে এত সহজে আটকানো নাহি যায়। ওই কারণে আমাদের কাছে আছে একটা উপায়, যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকে আমি এক্স ধরবো, যাহাকে অন্তরীকরণ করব তাকে আমি ওয়াই ধরবো। এভাবেই আমাদের পরামিতি ইউজ করে অনেক বড় বড় অন্তরীকরণের ম্যাথ মিলাবো। বলো আমরা বুঝছি কি না? বলো বুঝছি কি না? তাহলে দেখ সিম্পল জিনিস, বুঝছি না? তাহলে যার সাপেক্ষে অন্তরীকরণ করবো, তোমাকে বলছে কস থিটাকে সাইন থিটার সাপেক্ষে অন্তরীকরণ। জীবনে তো এটা করিনি। কেন করো নাই? করছো, এই ম্যাথ করছো, কিন্তু তুমি কোয়েশ্চেনটা জানতা না। তো তোমাকে এক কথায় এখানে কোয়েশ্চেন বানানো আছে, এখানে কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন বানাই নিতে হয়। অর্থাৎ এই যে তুমি যে ওয়াই ইকুয়ালস টু কস থিটা লিখলা, এক্স ইকুয়ালস টু সাইন থিটা লিখলা, সেটা কিন্তু এখানে দেওয়া ছিল, বাট এখানে তোমাকে বানাই নেওয়া লাগছে। এটাই হচ্ছে পার্থক্যটা। বলো বুঝছি কি না? বুঝছি কিনা বলো? অনেকে এই ধরনের ম্যাথগুলো তোমাকে অনেক কঠিন নিয়মে করাবে না। ভাই কঠিনের কোনো দরকার নাই, সহজ আছে একটা উপায়, সেই উপায়টা আমরা অবলম্বন করব। শেষ শেষ শেষ। বুঝছি কি না? তাহলে আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এই ধরনের ম্যাথগুলোর মধ্যে আশা করি কোনো সমস্যা হবে না। তাও আমাদের কি বলে, মনে করো যেটা বলি সেটা হচ্ছে ফর্মালিটিস মেনটেন করার জন্য কয়েকটা ম্যাথ আমি করাই দিই, জাস্ট ফর ফর্মালিটি, টু মেনটেন ফর্মালিটি। ফর্মালিটি মেনটেন করার জন্য কয়েকটা ম্যাথ করে, অলরেডি একটা ম্যাথ তো করাইলাম, আর দুইটা ম্যাথ করাই দিই। একটা ম্যাথ করাই, এই ম্যাথটা হচ্ছে তোমার কুয়েটে আসছিল 2004-05 সালে, চুয়েটে আসছিল 2008-09 সালে, ওই ম্যাথটাই আমি করাই। হ্যাঁ, দেওয়া আছে সাইন এক্স সমান 2t ডিভাইড বাই 1 + t স্কোয়ার। দেওয়া আছে এরকম সাইন এক্স সমান 2t ডিভাইডেড বাই 1 + t স্কোয়ার, আর কস এক্স সমান
দেওয়া আছে, সরি টেন ওয়াই সমান, টেন ওয়াই সমান দেওয়া আছে 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তোমাকে বললো ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এটা চুয়েটে আসছিল আর কুয়েটে আসছিল, চুয়েট কুয়েট। তোমাকে বললো ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো সিম্পল ব্যাপার হচ্ছে ভাইয়া, তুমি যখনই দেখবা অন্তরীকরণের ম্যাথগুলোতে দুইটা জিনিস দেওয়া আছে, সাথে সাথে বুঝে যাবে এটা হচ্ছে পরামিতি, কারণ এছাড়া অন্য কোনো ম্যাথে দুইটা দেওয়া থাকবে না। তো পরামিতিতে কি থাকে, এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া থাকে, কিন্তু এখানে এক্স এর মান দেওয়া নাই, সাইন এক্স এর মান দেওয়া আছে। কিন্তু আমার কার মান লাগবে, এক্স এর মানই লাগবে। তাহলে আমরা সাইনটাকে অপোজিটে পাঠিয়ে দিই। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারবো সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। টেনটাকে অপোজিটে পাঠিয়ে দিই, ওয়াই ইকুয়ালস টু টেন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। এবার দেখো এক্স হচ্ছে টি এর ফাংশন, ওয়াইটাও টি এর ফাংশন। তাহলে এক্সকে অন্তরীকরণ করতে হলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওয়াইকে অন্তরীকরণ করতে হলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কিন্তু অতিরিক্ত উত্তেজিত হয়ে অন্তরীকরণ করতে যাইও না, কারণ আমি বলছিলাম যেখানে সরলীকরণ করা যায় সেখানেই প্রথম উপায় হচ্ছে সরলীকরণ করা। সরলীকরণ যদি তুমি না করো খাইতে পারো ধরা। ওই কারণে আগে আমার সরলীকরণ করার ওয়ে আছে কিনা সেটা জানিতে হয়, না হয় আমার মাঝখানে কোন সময় নাহি ধরা খাইতে হয়। তো আমরা দেখব এটা এক্স্যাক্টলি কারো না কারো সূত্র, এটাও কারো না কারো সূত্র, সেটা আমরা ইনভার্সের যে অধ্যায়টা সে অধ্যায়ে জানছিলাম। তাও আমি একটু মনে করাই দিই, সাইন ইনভার্স 2t ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার হচ্ছে 2 tan ইনভার্স টি এর সূত্র। আবার এটা হচ্ছে 2 tan ইনভার্স টি এর সূত্র। শেষ। দেখো এবার ম্যাথ ছোট হয়ে গেছে। অর্থাৎ আমাদের ফর্মুলা ছিল 2 tan ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওই ফর্মুলায় বসাইছি। তাহলে এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে dx dt ইকুয়ালস টু 2টা কনস্ট্যান্ট, ddx অফ tan ইনভার্স x সমান কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা জানো 1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার, যেহেতু আমি টি এর সাপেক্ষে করতেছি তাহলে এটাই আমার পেয়ে গেলাম। তাহলে আমার আনসার হলো কত, dx dt ইকুয়ালস টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আমাদের এখানে যদি আমরা যাই, এখানেও সেম dy dt ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, মানে ডাইরেক্ট করে দিলাম। এখন তোমাকে বের করতে বলছে কার মান, dy dx এর মান। সুতরাং আমরা বলতে পারি dy dx মানে কি, dy dt ডিভাইডেড বাই dx dt। তো এটার মান কত, এটার মান 2 ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটার মানও 2 ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার। এটা কাটাকাটি আনসার হচ্ছে 1। শেষ। বলা বুঝছি কিনা? বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলি। যাক আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। তো বাকি যে ম্যাথগুলো সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, ট্রাই করবা, তাহলে পেরে যাবা। আশা করি আমার আর করানোর প্রয়োজন হবে না। যে বাকি যে ম্যাথগুলো ওগুলা যথেষ্ট ইজি আছে, তোমার খুব একটা প্রবলেম হওয়ার কথা না। জাস্ট আমি এখানে এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলো ধরতে পারা এবং কনসেপ্ট কীভাবে আগাইতে হবে সেটা ধরতে পারা। তো আমরা আশা করি এতক্ষণে সেই জিনিসগুলো শিখে গেছি। দুই ধরনের ম্যাথ পাইছিলাম, একটা হচ্ছে অব্যক্ত যেভাবে সেভাবে অন্তরীকরণ করে দিব, আর একটা হচ্ছে পরামিতিক, তাকে আমরা এক্সটা যার ফাংশন তার সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াইটা যার ফাংশন তার সাপেক্ষে অন্তরীকরণ করব। দেন আমি ওইখান থেকে সুন্দর করে তোমাকে বলে দিতে পারবো। যেটা বলে দিতে পারবো সেটা হচ্ছে কি, আমাদের ওয়াইওয়ালাটাকে অন্তরীকরণ করে তাকে এক্সওয়ালাটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের মেন জিনিস।
জি এই চ্যাপ্টার শেষ, 9E শেষ। আমরা নেক্সট হচ্ছে 9F এ যাব, যেটা অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট অধ্যায়, যদিও আজকের ক্লাসের উপর ওই ক্লাসটা ডিপেন্ডেন্ট না, সো আজকের ক্লাস ডিলিট করতে আমার আপত্তি নেই। সেটা হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নতুন একটা কনসেপ্ট, তবে তার জন্য অন্তরীকরণের বেসিকটা জানলে হয়। অন্তরীকরণের জেনারেল বেসিক জানা থাকলে দেন আমরা ওই অধ্যায়টা খুব সুন্দর করে করতে পারবো, এবং বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। জাস্ট তোমাকে যদি আমি একবার বই খুলে দেখাই যে ওই অধ্যায়টা তুমি দেখবা, ইভেন আমরা যে ম্যাকলোরিন পড়ছিলাম না, সেই ম্যাকলোরিনও এখানে আছে। তোমার যদি এই অধ্যায়টা একবার জাস্ট দেখাই যে কত ইম্পর্টেন্ট, তুমি এই অধ্যায়ের ম্যাথগুলো দেখলে বুঝবা। এই দেখো একটা ম্যাথ পরীক্ষা কতবার আসছে, মানে পরের অধ্যায়, এই যে দেখো একটা ম্যাথ পরীক্ষা কতবার আসছে, প্রত্যেকটা ম্যাথ দেখো কতবার পরীক্ষা আছে, প্রচুর ম্যাথ আছে এই অধ্যায়ে, কতবার আছে তুমি দেখো, তাহলে বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট অধ্যায়। এই দেখো কতবার পরীক্ষা ম্যাথগুলো আসছে, মানে অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে ওই অধ্যায়টা। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সেই অধ্যায়টা করব। ওই অধ্যায়টা আমাদের অনেকের একটু ঝামেলা হয়ে যায়, আমরা ওই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে একটু এলোমেলো করে ফেলি। আশা করি আমি আমার কমন কনফিগারেশনে করাবো, যে কনফিগারেশনে করলে আমাদের সেই ধরনের কোনো প্রবলেম হবে না। সো এই শোনো, পাওয়ারে যদি আমাদের কোনো কিছু ম্যাথে দেখা যায়, আমরা তো বলছিলাম লন নেওয়ার ক্ষেত্রে, এই যে একজনের প্রশ্ন করলো x টু দি পাওয়ার y ইকুয়ালস টু y টু দি পাওয়ার x এর লন নিছি কেন, তো লন নেওয়ার ক্ষেত্রে আমরা তো বারবার বলছিলাম সেটা হচ্ছে আমাদের চলকের উপর চলক থাকলে লন নিতে হয়, সেটা আমরা আগে পুরো একটা অধ্যায় করাইছি। আর বিশেষ করে সবসময় যে চলকের উপর চলক শেষ করলে থাকলে অন্তরীকরণ নিতে হবে তা না, কিছু ম্যাথে দেখা যায় আমাদের উপরে কনস্ট্যান্ট থাকলেও যখন কমপ্লেক্স হয়ে যাচ্ছে তখন আমাদের আগে লন নিয়ে ফেলে সুবিধা। এমন না যে লন না নিলে আমাদের লন নিতেই হবে, বাট কিছু ম্যাথে লন নিলে এক্সট্রা সুবিধা পাওয়া যায়, মানে লন নেওয়া মানেই তো পাওয়ারটাকে নিচে নিয়ে আসা, তো আমাদের সেই কাজটা করলে আমাদের অনেক সুবিধা হয়ে যায় আর কি। এই আগের ক্লাসগুলোর কথা যারা বলতেছো তারা হচ্ছে আগের ক্লাসগুলো তুমি ইয়াতে পাবা, মেসেঞ্জার গ্রুপে আমি সবগুলো ক্লাস দিয়ে রাখছি। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে সোমবার ঠিক রাত 10টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।